আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অসময়ে আপনাদের সঙ্গে একটা লাইভের অনুষ্ঠানে আসলাম। আমি সাধারণত রেকর্ড করি। বেশিরভাগ ক্ষেত্রে রেকর্ড করি, লাইভে খুব কম আসি। কিন্তু আজকের যে বিষয়টি এতটা প্রাসঙ্গিক, আ বলতে গেলে এই ঘটনাটা নিয়ে গত রাতে রীতিমতো ঘুমোতে পারিনি। ২১শে আগস্টের যে গ্রেনেড হামলা এবং সেই ভয়াবহ গ্রেনেড হামলাতে একেবারে চোখের সামনে যারা মারা গিয়েছে, আমি ওখানে উপস্থিত ছিলাম। এবং পরবর্তীতে আ যারা আহত হয়েছেন তাদের দুর্ভোগ দুর্দশা এবং দীর্ঘদিন তাদের কাছাকাছি থাকার কারণে সংসদ সদস্য হিসেবে অনেকেই পেয়েছিলাম যারা এই সময়টিতে মারাত্মকভাবে গ্রেনেডের যে স্প্লিন্টার এটি দ্বারা আহত হয়েছিলেন। এরকম বেশ কয়েকজন সংসদ সদস্য আমার সঙ্গে ছিলেন। তো এই যে গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলার রাজনৈতিক প্রেক্ষাপট, তারপরে পেছনের চক্রান্ত, নাটক, এসব কিছু থাকতে পারে। কিন্তু এটি সামাজিকভাবে কতটা বিবর্তন ঘটেছিল। যেমন আ আইভি রহমান উনি এই গ্রেনেড হামলার পরে নিহত হয়েছিলেন। তো এটি তার পরিবারে, তার সন্তানদের জীবনে, জিল্লুর রহমানের জীবনে কতটা মর্মান্তিক পরিণতি বয়ে নিয়ে এসেছিল। ওটি আমার দেখার সুযোগ হয়েছিল একেবারে কাছের থেকে। এর কারণ হলো 111 এর সময় জনাব জিল্লুর রহমান সাহেবের সঙ্গে আমার খুব একটা সখ্যতা গড়ে ওঠে এবং নিঃসঙ্গ মানুষটি যখন তার বাড়িতে একা, একা থাকতেন, ঠিক সেই সময়টাতে আইভি রহমানের সেই সাজানো গোছানো ফ্ল্যাটে তিনি যে আহাজারি করতেন বৃদ্ধ বয়সে, এটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। কিংবা এই যে পাপন সাহেব সম্পর্কে আপনাদের অনেক ক্ষোভ, অনেক রাগ। কিন্তু মা হারানোর পরে তার যে বেদনা, ঠিক হুমায়ূন আহমেদের সেই কথার মতো যে পৃথিবীতে অনেক খারাপ মানুষ থাকতে পারে কিন্তু খারাপ বাবা কেউ নেই। তদ্রূপ পৃথিবীতে অনেক সন্তান খারাপ থাকতে পারে। কিন্তু মাকে ভালোবাসে না, মাকে শ্রদ্ধা করে না এমন কাউকে আমি দেখিনি। তো সে যাই হোক না কেন, আমার ওই সময়টিতে ভাগ্য ভালো যে আমি নিজে যেহেতু তখন শীর্ষ নেতা ছিলাম না, পেছনে ছিলাম, আমি আহত হইনি। কিন্তু যারা আহত হয়েছিলেন তাদের সবার দুঃখ, দুর্দশা, কষ্ট এগুলো সব লাঘব করার জন্য আমার যতটুকু সম্ভব চেষ্টা করেছি। একটা ছোট্ট উদাহরণ বলি। ওবায়দুল কাদের সাহেব অবস্থা খুব খারাপ হয়ে গেল। উনি তখন শিকদার মেডিকেলে ভর্তি ছিলেন। মানে এত খারাপ অবস্থা হয়ে গেল যে তাকে আসলে ওই হাসপাতালে রাখার মতো অবস্থা ছিল না। তো এমন সময় সবাই বলল যে, যেকোনোভাবে হোক তাকে এই মুহূর্তে ইমিডিয়েটলি ইন্ডিয়া নিতে হবে। এবং তখন তো এয়ার অ্যাম্বুলেন্স না, জাস্ট একটা টিকেট। এবং তখন তাদের এই ওবায়দুল কাদেরের অবস্থা এতটা ভালো ছিল না। মানে কিছুই ছিল না। একজন নেতা বা কর্মী হঠাৎ করে একটা টিকেটের ব্যবস্থা করে দিলেন। কিন্তু ভাড়া, যাওয়ার যে ভাড়া, হাত খরচা তার কিছুই ছিল না। তো সুজিত রায় নন্দী আমাকে রাতে টেলিফোন করলেন যে, "দাদা এই বিপদে পড়েছি। এখন উনি যে $200 হাতে করে নিয়ে যাবেন উনার কাছে $2 ও নেই।" তো সেই রাতে গিয়ে আমি ওবায়দুল কাদের সাহেবকে সেই শিকদার মেডিকেলে কিছু টাকা দিয়ে আসলাম এবং সেই টাকার ফলে সেই টাকা নিয়ে আ উনি দিল্লি গেলেন। এই যে আরো একজন লোক, পরবর্তীতে এদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আসছে। আব্দুর রহমান সাহেব আ এই যে মন্ত্রী হয়েছিলেন, আ সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার। তিনিও সেখানে শায়িত অবস্থায় ছিলেন। থাক, এই জিনিসগুলো বলার দরকার নেই। বলার অর্থ হলো যে প্রতিটি মানুষ ওই সময়টিতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ছিলেন, সামাজিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং শারীরিকভাবে আহত হয়েছিলেন এবং চিকিৎসা করার মতো অর্থ তাদের ছিল না। যাক, সেই মামলায় আ রায় হয়েছে এবং আমাদের মহামান্য হাইকোর্ট একটা যুগান্তকারী রায় দিয়েছেন। এর কারণ হলো এমন রায় এই বাংলাদেশে কখনো হয়নি, ইতিপূর্বে কখনো হয়নি। আর দ্বিতীয়ত এটিকে একেবারে যুগান্তকারী একটি যুগকে অন্যদিকে নিয়ে গেছে। দ্বিতীয়ত যে এই ঘটনার ফলে আমাদের বিচার অঙ্গনে যে একটা প্রেসিডেন্স হলো, একটা উদাহরণ তৈরি হলো, এটি এই পুরো বিচার অঙ্গনকে, আইনশৃঙ্খলাকে, রাজনীতিকে অনেক, অনেক দূরে নিয়ে যাবে। তো এরকম একটা ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, এর পেছনে কি, কি রাজনীতি আছে,
এই পুরো বিষয় নিয়ে আমি যতটুকু জানি খোলামেলা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই যারা আমার সঙ্গে আছেন থাকেন, আমি একটু দেখে আসি মন্তব্যের ঘরে কারা, কারা আছেন। সম্মানিত দর্শক নিচে থেকে সালাম দিয়েছেন। তারপরে আ সমসাময়িক দেশে উপস্থিত প্র্যাকটিশনার আবার এই রিওপেন হবে। রনি ভাই গাজাতুল হিন্দ নিয়ে কিছু বলেন। স্যার এই রায়ের পর বিএনপি এবং তারেক রহমান রাজনৈতিক ভবিষ্যৎ কি আপনার কাছে? বিনীত অনুরোধ আশা করি। তারপরে আরেকজন হলো যুগান্তকারী রায়, জয় বাংলা। বিচার বিভাগের মৃত্যু হয়েছে এই রায়ের মাধ্যমে। বিপ্লব যেন বিপ্লব যেমন সবাই যাক সবাই এখানে যে আলাপ আলোচনাগুলো করেছেন অলমোস্ট সবাই নেতিবাচক আলোচনা। তো আমি আমার যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে বলছি। সেই অভিজ্ঞতাটা হলো যে যখন এই ঘটনাটা সংঘটিত হয়, তখন সংবাদপত্র জগতের সঙ্গে আমার অনেক আগের থেকে সম্পর্ক ছিল। সাংবাদিক ছিলাম। তো সাংবাদিক থাকার কারণে এই সমাজের অনেক সোর্স স্টিল নাও এখানে বসে খুব সহজে আমি পেতে পারি। মিলিটারি ইন্টেলিজেন্স বলেন, তারপরে এনএসআই বলেন, ডিবি বলেন, এসবি বলেন, এই জিনিসগুলোর বাইরেও সাংবাদিকদের, দেশি-বিদেশি গোয়েন্দাদের একটা নেটওয়ার্ক থাকে। তো এই জিনিসগুলো যারা সংবাদপত্রের সঙ্গে জড়িত থাকে, সংবাদপত্রে বিট করে মোরালেস সবাই জানা থাকে। যেহেতু আমার ওই অভিজ্ঞতাটা ছিল, এই কারণে অনেক বিষয়গুলো আমি পরবর্তীতে এবং বর্তমানে জানার আমি সুযোগ পেয়েছি। ২ নম্বর হলো যে আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লয়ে পড়েছি। এখন প্রধান বিচারপতি যিনি আছেন তিনি আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই। আবার তার নানার দিক থেকে তিনি আমার আত্মীয়। ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের ছেলে। ব্যারিস্টার ইশতিয়াক সাহেব বিয়ে করেছেন জাস্টিস ইব্রাহিম সাহেবের মেয়ে সুফিয়া ইব্রাহিম, আমাদের সদরপুরের তার বাড়ি। তো সেই সুবাদে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগেও যারা ছিলেন, এখন যারা আছেন, তারপরে অন্যান্য বিচারপতি যারা আছেন, প্র্যাকটিসিং লয়ার যারা আছেন, সবই বেশিরভাগই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের। তো সেই সুবাদে নিম্ন আদালতে, উচ্চ আদালতে যাওয়া হয়। এটারও একটা জানার একটা সুযোগ আমার সবসময় থাকে। এরপরে যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত আছি, আওয়ামী লীগের রাজনীতিতে ছিলাম, এখন বিএনপিতে আছি। তো বুঝতেই পারেন যে দুটো মেজর দলের সঙ্গে সম্পর্ক এবং একই সঙ্গে পার্লামেন্টে থাকার কারণে বিএনপি, জামাত, জাতীয় পার্টি এদের যত শীর্ষ নেতা আছেন টপ টু লো সবার সঙ্গে ঘরোয়া পরিবেশে অন্তরঙ্গভাবে বসার, বোঝার সুযোগ হয়েছে। এর ফলে রাজনীতির যে শতরঞ্চ, রাজনীতির যে দাবা, এই দাবার যে চাল, এই চালগুলো মোরাললেস কিছুটা আমার ক্ষুদ্র বুদ্ধি, এটা তো মানে যে যার মতো করে বুঝে, কিন্তু আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আছে সেই বুদ্ধি অনুযায়ী আমি সেটা বোঝার চেষ্টা করেছি। এখানে মূলত ২১শে আগস্টের যে গ্রেনেড হামলা, এই হামলাটা কেন হলো? কারা করেছে? আমি এটা নিয়ে কোনো অভিযোগ করতে চাই না। শুধুমাত্র যেটা বলতে চাই, যারা করেছেন তাদের মতো অথর্ব, তাদের মতো মানে অধৈর্য, চরিত্রহীন এবং যাকে বলা হয় অবিবেচক মানুষ এই বাংলাদেশে খুব কম জন্ম নিয়েছে। এর কারণ হলো এটা একে তো এরকম একটা ঘটনা যেটি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। এই অভিশাপ, এই ঘটনা যারা ঘটিয়েছেন, দেশি-বিদেশি যে সকল গোয়েন্দা সংস্থা ছিলেন, যে সকল রাজনৈতিক সিদ্ধান্ত যাদের কাছ থেকে গিয়েছে, যে সকল অপরাধীরা এখানে ছিল, দেশের বাইরে থেকে যে সকল অপরাধী আনা হয়েছে, আবার দেশের বাইরে যাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আবার অন্যায়ভাবে যাদেরকে পরবর্তীতে এই মামলায় ফাঁসানো হয়েছে, সব মিলিয়ে এই মামলার যে শুরুটা, মানে এই যে অকারেন্সটার যে শুরুটা যারা মাস্টার প্ল্যান করেছে, তারা এই জমিনের সবচেয়ে খারাপ প্রাণী। সবচেয়ে খারাপ প্রাণী এবং এই খারাপ প্রাণীদের উপর প্রকৃতির অভিশাপ, আল্লাহর অভিশাপ একেবারে অনিবার্য। কিয়ামত পর্যন্ত তারা এবং তাদের পরিবার এই ১৮টি জলজ্যান্ত মৃত্যু এবং অসংখ্য মানুষের আহত হওয়ার যে হাজারি, এই অভিশাপ থেকে তারা কক্ষনো মুক্তি পাবে না। তাদের হাত, তাদের পা, তাদের মন, মস্তিষ্ক, তাদের পরিবার, ঘর, সংসার সবকিছু যে যেখানে আছে তারা তছনছ হয়ে গেছে। একেবারে মীর জাফর, তারপরে মিরন, তারপর জগৎ শেঠ, এই সমস্ত বিশ্ব বেঈমানদের
যে অবস্থা হয়েছে প্রকৃতির বিচারে, আ আদালতের বিচার যাই হোক না কেন, প্রকৃতির বিচারে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সবার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, তারপর সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন তছনছ হয়ে গেছে। এটা আপনি আ যারা জানেন তারা খুব ভালো করে জানেন। আর যারা জানেন না তারা একটু খোঁজখবর নিয়ে দেখেন। ২য় ঘটনা হলো যে প্রকৃতির বিচারের পরে দুনিয়ার বিচারও তারা পেয়ে গেছে। দৃশ্যভাবে তারা বিচার হয়ে গেছে। অনেকের বিচার হয়ে গেছে। দুর্বিষহ, বীভৎস সেই যে তাদের যে সামাজিক রিগ্রেট, পারিবারিক রিগ্রেট, তারপরে অর্থনৈতিক দুরবস্থা, সব মিলিয়ে এখানে যারা সম্পৃক্ত একটা লোকও এই দুনিয়ার বিচার থেকে রেহাই পায়নি। ৩ নম্বর হলো আগামীতে এই ঘটনা তাদেরকে আরো মানে যতদিন যারা জীবিত আছে তাদেরকে যে যেখানেই থাকুক না কেন তাদেরকে ভোগাতে থাকবে। এটা হলো আমার ১ নম্বর পর্যবেক্ষণ যেটা আমি দেখেছি, বুঝেছি। সব কথা সব জায়গায় বলা যাবে না। আপনারা আন্দাজ করে বুঝে নেন। দ্বিতীয়ত হলো টেকনিক্যাল যে এটা হলো ২য় পর্ব অর্থাৎ যারা এই ঘটনাটা ঘটিয়েছে। আর ২য় পর্ব হলো যে যারা এই ঘটনাকে নিয়ে আবার ব্যবসা করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের কথাই বলি। আর 111 এর সরকারের কথা বলি। অর্থাৎ ১ম এ বিএনপি জমানাতে এটাকে একটা চার্জশিট দেওয়া হলো। তারপর সেটা আবার পুনঃতদন্ত করে 111 এর সরকার আবার সেটাকে পুনঃতদন্ত করে নতুন চার্জশিট দেওয়া হলো। এখন সেই যে চার্জশিট দেওয়া হলো সেখানে 111 এর যারা সরকার তারা সঙ্গত কারণে বিএনপির প্রতি বিক্ষুব্ধ ছিল। এবং সেখানে তড়িঘড়ি করে খুব অল্প সময়ের মধ্যে যা কিছু করা হয়েছে সেখানে দক্ষতা ছিল না, অভিজ্ঞতা ছিল না, সততা ছিল না, ন্যায়পরায়ণতা ছিল না। এখানে শুধুমাত্র বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু কাজ করা হয়েছে। আর এখানে কিছু বিষয় লুকানোর চেষ্টা করা হয়েছে রাজনৈতিক সমঝোতার কারণে। আবার কিছু বিষয় এখানে বাদ দেওয়া হয়েছে, সংযোজন করা হয়েছে তাও পলিটিক্যাল কারণে। তাহলে ১ম বার হামলাটা হলো পলিটিক্যাল, পরবর্তী ১ম তদন্ত হলো, সেখানেও জজ মিয়া নাটক যা কিছু হলো সেটাও পলিটিক্যাল। তৃতীয়ত 111 এর সময় যেটা হলো সেটাও পলিটিক্যাল এবং থার্ডলি আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটাকে রীতিমতো অবিচারের পর্যায়ে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ এখানে রিটায়ারমেন্ট থেকে এনে আবুল কাহার আকন্দ তাকে দিয়ে আবার নতুন করে যে তদন্ত করে যাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করা হলো এবং যেভাবে আর্টিফিশিয়াল অনেক কিছু করার চেষ্টা করা হলো, এতে করে যারাই কাজ করেছে আওয়ামী লীগের যে সকল কুশীলব ছিলেন, আইনাঙ্গনের যে সমস্ত কুলাঙ্গার ছিলেন, তারা সবাই প্রথমত আওয়ামী লীগের প্রতি জুলুম করেছে এবং তাদের নিজ দলের যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। এবং এই বেইমানির ফল আপনি দেখেন আওয়ামী লীগের এই যে জজ মিয়া নাটককে বাদ দিয়ে এই আবুল কাহার আকান্দ নাটক, এটা যে কত বীভৎস হয়ে গেছে প্রতিটি মানুষের জীবনে, তার জাস্ট শুধু এই কাহার আকন্দকে দিয়েই আমি আমার একটা উদাহরণ বলি। একসময় ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিলেন শামীম মোহাম্মদ আফজাল। আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, একটু পাগলাটে টাইপের ছিলেন। তো আমি মাঝে মধ্যে উনি থাকাকালীন অবস্থায় বায়তুল মোকাররমে নামাজ পড়তে যেতাম শুক্রবারে। তো উনার রুমে একদিন হঠাৎ করে আবুল কাহার আকন্দের সঙ্গে আমার পরিচয় হলো। উনি আগে উনার সম্পর্কে আমি জানতাম, পরিচয় করে দিল এবং উনি আমাকে ১ম বলল যে তাকে আনা হচ্ছে এবং তাকে এই যাকে বলে গ্রেনেড হামলা মামলার দায়িত্ব দেয়া হবে। তো আমি ভদ্রলোকের চোয়ালের দিকে তাকালাম, বডির দিকে তাকালাম, বডি ল্যাঙ্গুয়েজ দিকে তাকালাম। আমার কাছে মনে হলো যে সে স্বাভাবিক অবস্থায় নেই। একেবারে এটা ২০০৯ সালের ১ম দিকে। আ গম্ভীর, তারপর একটা মানুষের একটা স্বাভাবিক যে চালচলন আছে না? ঠিক এরকম তার কাছে আমার কাছে মনে হলো অস্বাভাবিক। যাই হোক সেই ভদ্রলোক যা কিছু করলেন, অনেকে ইনক্লুড করলেন, অনেকে বাদ দিলেন, বিভিন্ন লোককে নিলেন, যা নিয়ে বহু প্রশ্ন, বহু প্রশ্ন। যাই হোক তিনি এই চার্জশিটের সঙ্গে যে সকল প্রমাণপত্র আ উনার দরকার সেই প্রমাণপত্রগুলো তিনি দিতে পারেননি। পরবর্তীতে হলো কি এই ভদ্রলোক আবার রাজনীতিতে আসার চেষ্টা করলেন এবং দল থেকে কৃতজ্ঞতাস্বরূপ তাকে মনোনয়ন দেওয়া হলো। কিন্তু তিনি সেই মনোনয়ন নেয়ার পরেও সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু ওই যে অভিশাপ,
এই অভিশাপের কারণে কি হলো? তিনি তার নির্বাচনী এলাকায় বিজয়ী হতে পারেননি। এখন ভদ্রলোক কোথায় আছেন? আ তিনি ভালো জানেন, আর তার আল্লাহ ভালো জানেন। আর তাকে যারা বানিয়েছিল সবাই ভালো জানেন। যাই হোক এনিওয়ে, তো এই আওয়ামী লীগ এটাকে নিয়ে খেলেছে। আওয়ামী লীগ এটাকে নিয়ে খেলেছে। খেলতে এটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে আওয়ামী লীগ জমানাতে কোর্ট কাছারি নিয়ে যে সকল আলোচনা হতো, নেতিবাচক আলোচনা হতো, এবং এই কোর্ট আমরা তো সিওইউআরটি কোর্ট বলি। তো এটাকে ঠাট্টা করে মানুষ কোর্ট বলত, এবং কি কোর্ট বলত, কার কোর্ট বলত, এটা আপনারা মোরালেস সবাই জানেন। এবং এখন আমরা অনেক সময় বিশ্বের বিভিন্ন দেশে ক্যাঙ্গারু কোর্ট বলি। অমুকের ক্যাঙ্গারু কোর্ট, অমুকের ক্যাঙ্গারু কোর্ট। কিন্তু আওয়ামী লীগ জমানাতে ক্যাঙ্গারু কোর্ট বলা হতো না। আরো বাজে কোনো শব্দ বলা হতো। তো সেই জায়গাতে দেখা গেল তড়িঘড়ি করে এই যে সম্পূরক চার্জশিটকে নিয়ে লোয়ার আদালত থেকে ইচ্ছামতো শাস্তি-টাস্তি দিয়ে সবকিছু করে হাইকোর্টে আসলো, এবং যদি আজ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে কি ধরনের ফলাফল হতো? আর আওয়ামী লীগ ক্ষমতায় না থাকার কারণে কি ধরনের একটা ফলাফল তৈরি হলো? এখন এটা নিয়ে যেহেতু সাবজুডিস ম্যাটার, আমি এর বাইরে আর আলোচনা করব না। আমি শুধুমাত্র আইনের একজন ছাত্র হিসেবে যেটি বলছি, সেটি হলো আবার এটা নিয়ে পুনরায় মামলা হবে। এটা নিয়ে পুনরায় তদন্ত হবে, এবং এগুলো নিয়ে পুনরায় আবার নড়াচড়া হবে। সেটা আওয়ামী লীগ এলেও হবে, অন্য কোনো পক্ষ এলেও হবে, বিএনপির কর্তৃপক্ষ আসলেও কিন্তু এটা নিয়ে হবে। এবং যখন এটি হবে, তখন কে জীবিত থাকবেন, কে মারা যাবেন, সেটা আমরা বলতে পারি না। কারণ হলো আ অনেক ঘটনা, যেমন দেখা গেল যে আ পৃথিবীর সবচাইতে বড় বিচারালয় বসেছিল। আমাদের ধরুন অ্যাপিলেট ডিভিশনের যারা বিচারপতি কয়জন? ৬ জন, ৭ জন, ৮ জন, ৯ জন প্রধান বিচারপতি বসেন। এটা একটা বিচারক প্যানেল। তো প্রায় ৪৫০ জাস্টিস বসে সম্মিলিতভাবে unanimously যে সিদ্ধান্ত দিয়েছিলেন সক্রেটিসের মৃত্যুদণ্ড। একজনও দ্বিমত পোষণ করেননি। 450 এত বড় আ বিচার কার্য এবং এত বড় আয়োজন আ আমার জানা মতে মানবজাতির ইতিহাসে অন্য কোনো ঘটনা আ ২য় টি নেই। কিন্তু দেখুন প্রায় ২৫০০ বছর পরে সেই বিচার আবার বসেছে গ্রিসে। তো প্রাচীন গ্রিক নগরীর সেই বিচার আবার আধুনিক গ্রিসে বসেছে, এবং সেই বিচারকে আবার গ্রিসের সুপ্রিম কোর্ট আ রিভ্যালুয়েট করেছে, আবার পুনঃতদন্ত করেছে, এবং একেবারে আধুনিক জুরিসপ্রুডেন্স অনুযায়ী তারা সেখানে রায় দিয়ে বলেছে যে সক্রেটিসের বিরুদ্ধে দেয়া রায় অবৈধ ছিল, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তো এরকম আসলে সবকিছু থেকে যায়। এই যে মহারাজা নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয়েছে। এটি নিয়ে কত কিছু হয়েছে। প্রিভি কাউন্সিল পর্যন্ত গিয়েছে। তো এখন মানে এই পৃথিবীর নরমাল নিয়ম হলো যে আপনি একজনকে আঘাত করবেন, তার প্রতিঘাত আসবেই। টুডে অর টুমরো। এবং এই প্রতিঘাত কখনো এতটা নির্মমভাবে আসে, এতটা বাস্তবভাবে আসে, যেটি আমরা কল্পনাও করতে পারি না। তো এখন এই যে গ্রেনেড হামলা নিয়ে একটা সময় যারা খুব হতাশ ছিলেন, আবার এখন যারা হতাশ হচ্ছেন, একটা সময় যারা আনন্দিত ছিলেন, এখন যারা আনন্দিত হচ্ছে, সবই প্রকৃতির লীলাখেলা। প্রচণ্ড প্রকৃতির লীলাখেলা। এবং এই লীলাখেলা বেশিদিন আ থাকবে না। বেশিদিন থাকবে না। আবার নতুন করে আ শুরু হবে সবকিছু। এটা হলো ১। ২ নম্বর হলো যে এই ঘটনাটি যেভাবে ঘটেছে, যেভাবে বিচার কার্য চলেছে, এটি আমাদের পুরো সিস্টেমের ক্ষেত্রে আমরা যে এখনো সভ্যতার জায়গাতে পৌঁছাতে পারিনি, আমরা যে কোনো একটা জিনিস নিজেরা পরিচালনা করতে পারি না। আমরা যেমন একটি বিচার কার্য, একটি তদন্ত, এরকম একটা নির্মম নৃশংস ঘটনাকে সম্মিলিতভাবে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই জিনিসটিকে ঘৃণা জানাতে পারিনি। আবার এই জিনিসটিকে আমরা যাকে বলা হয় বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারিনি। আ এটি নিয়ে আওয়ামী লীগ যেভাবে বলেছে বিএনপিকে ঢালাওভাবে দায়ী করেছে, তারেক রহমান সাহেবকে দায়ী করেছে। আবার বিএনপি যেভাবে বলেছে যে আ ভ্যানিটি ব্যাগে করে শেখ হাসিনা আ
সেই গ্রেনেড হামলা ঘটানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং ভ্যানিটি ব্যাগের মধ্যে তার সুইচ ছিল এবং তিনি সেই সুইচ টিপে গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছেন মূলত বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য। আবার অনেকে আরও মানে এটা পার্লামেন্টেও এর সাথে বাজে আলোচনা হয়েছে। তো এই সকল নির্মল এবং নিষ্ঠুর আলোচনাও যারা করেছেন পার্লামেন্টে, আপনি গিয়ে দেখেন সেই সমস্ত বিএনপির নেতা বা নেত্রী যারা খুব অশ্লীল বিষয় এই মানুষের মৃত্যু নিয়ে হাসাহাসি করছেন, তারা রাজনৈতিকভাবে একজনও ভালো নেই, শারীরিকভাবে ভালো নেই, পারিবারিকভাবে কেউ ভালো নেই। তো কাজেই এই যে প্রকৃতির শিক্ষা, এই প্রকৃতির শিক্ষা থেকে আমরা যদি নিজেরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগামীতে অবশ্যই এটা নিষ্পত্তি হবে। কিন্তু তার আগ পর্যন্ত যার অবস্থানে থেকে নিজের বিবেকের কাছে, জবানের কাছে, বুদ্ধির কাছে, প্রজ্ঞার কাছে যদি আমরা আ দায়বদ্ধ থাকতে পারি, অন্ততপক্ষে আল্লাহর গজব থেকে ইন পার্সন আমরা নিজেকে রক্ষা করতে পারবো। এই আমি যে কথাটা বললাম, এটা আমার জন্য ফরজ ছিল। এখন যারা শুনলেন আপনাদের জন্যও কিন্তু এটা ফরজ প্রচার করা যে ইট ইস নট দ্য ফেয়ার, এটা ঠিক হয়নি। এটা সুন্দরভাবে আবার বিচার হতে হবে, পুনঃতদন্ত হতে হবে। যারা অন্যায় করেছেন তাদের সবার শাস্তি হতে হবে। আর যারা অন্যায় করেননি তাদের উপর যারা অন্যায় আরোপ করেছে তাদেরও বিচার হোক। কোনো অসুবিধা নেই। কেননা ধরুন একজন নিরাপদ লোক আজকে ১০ বছর, ১৫ বছর, ১৭ বছর যাবৎ যদি জেলখানায় থেকে থাকে কারো কারণে, এটা কি তার বিচার হবে না? অবশ্যই এটা তার বিচার হবে। তো সব মিলিয়ে আমরা চাচ্ছি ন্যায় বিচার এবং আল্লাহ এই দেশ এবং জাতিকে সেই ন্যায় বিচার যেন আমরা সবাই উপভোগ করতে পারি, ন্যায় বিচার দেখতে পারি, অনুভব করতে পারি এবং ন্যায় বিচার পেতে পারি সেই তৌফিক এনায়েত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।